শুরু করব। আচ্ছা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। কিছুটা বিলম্বের জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির 3 জন সদস্য, আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাভেল, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী। আজকে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা 31শে জানুয়ারি বিকেল 4:37 যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায়, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। উল্লেখ্য যে তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এটি যদি সত্যিই একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা গভীর রাতে 3:30 অনেকটাই ভোর রাত, যখন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন, সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন বিকেল 4:55 অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন? এই বিলম্বের আদৌ কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে? তাছাড়া
হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটাই বা কতটা বিশ্বাসযোগ্য, এই প্রশ্নগুলো জনমনে ঘুরছে। মানুষ এই প্রশ্নগুলোর উত্তর যৌক্তিকভাবে জানতে চান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। আমরা দেখেছি এই দলের প্রধান স্বয়ং প্রকাশ্যে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতন পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেড়ায়, কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, অথচ একজন সংসদ সদস্য প্রার্থীও নেই এই দল থেকে যিনি নারী। এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি ওনাদের হীন মনোভাবের বহিঃপ্রকাশ। সেই দলের একজন সদস্যই কিছুদিন আগে টকশোতে বলেছেন, নারীদের সংসদে যাওয়া যেন ট্রফির মতন, তাচ্ছিল্যের মতো নাকি একটা বক্তব্য ওনারা দিচ্ছেন। আমরা দেখলাম এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পদে নারী কখনোই আসতে পারবেন না, অথচ তাদের নারীরাই বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ঘটিয়ে এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটা কি ধরনের ইনসাফ? আমরা আরও দেখেছি এই দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত থাকার কারণে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ তারা অবমাননার শিকার হয়েছেন। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন তারাও অনেকেই স্বীকার করেছেন যে দলটির কারণে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এমনকি নারী প্রার্থীদের পোশাক পরিচ্ছদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে, যা চরম রুচিহীনতা ও নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ। আমরা প্রত্যক্ষ করেছি বিভিন্ন আসনে আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, নির্বাচনী প্রচারণা আমাদের যেসব মা এবং বোনেরা রয়েছেন, তাদেরকেও অনলাইন এবং অফলাইনে সমানভাবে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নারী নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন, প্রায় প্রতিটি সদস্যকে, বিশেষভাবে আমাদের ছাত্র দলের যারা বোনেরা রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির লঙ্ঘন ঘটিয়ে সাইবার স্পেসে সীমাহীন বর্বর এবং মধ্যযুগীয় বুলিংয়ের শিকার হতে হচ্ছে, যা সচেতন মানুষকে অনেক ক্ষেত্রে আতঙ্কিত করে তোলে। এসব অপপ্রচারে জড়িত আইডিগুলোর দিকে তাকালেই দেখা যায় এগুলো নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ড। হয়তো একাংশ সংঘবদ্ধভাবে এই কাজটা করছেন। যুগে যুগে আমরা দেখেছি বাংলাদেশের নারীরা কিভাবে প্রতিটি সংকটে অগ্রযাত্রায় সামনে এগিয়ে এসেছেন, আমাদের পথ দেখিয়েছেন। আমরা দেখি আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রী ও কন্যারা কিভাবে ঘরে বাইরে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা দেখি আমাদের নারীরা শ্রম দিয়ে, ঘাম দিয়ে পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এই যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্ব বিজয়, তার বিরাট একটি অংশ জুড়ে রয়েছে আমাদের নারীদের অবদান। স্কুলে যে নারী শিশুদের শিক্ষা দিচ্ছেন, হাসপাতালে যে নারী ডাক্তার ও নার্স হিসেবে মানুষের জীবন বাঁচাচ্ছেন, পুলিশে যে নারী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন, আইনজীবী হিসেবে যে নারী বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করছেন, যে নারী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন, যে নারী প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রে, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যে নারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, যে নারী আপনাদের মতন করে সাংবাদিক হিসেবে গণমাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল কাজ করে যাচ্ছেন, কিংবা যে নারীরা বিভিন্ন খেলাধুলায় দেশের প্রতিনিধিত্ব করছেন, দেশের হয়ে লড়ছেন, যারা সমাজ সংস্কারে নিয়োজিত রয়েছেন, ভাবা যায় এইসব কর্মজীবী নারীদের বিষয়ে জামাতের কি একটি অপমানজনক অবস্থান।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বছর দেড়েক আগে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বোনদের কিভাবে মিছিলে স্লোগান ধরতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে পুলিশের গাড়ির সামনে প্রবল সাহসে তারা দাঁড়িয়ে গিয়েছেন। দেখেছি কিভাবে কবিতায়, গানে, দ্রোহে, রাজপথে তারা প্রতিবাদ মুখর হয়েছেন। আমাদের মায়েরা পানি হাতে, বাসায় বানানো খাবার হাতে রাস্তায় নেমে এসেছেন। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা কিভাবে লড়াই করেছেন, রণাঙ্গনে ছিলেন। জাতি আমাদের মা বোনদের এই আত্মত্যাগ কখনোই অস্বীকার করতে পারে না। কিন্তু যখনই কোনো সংকট আসে, একটি পক্ষ তখনই নারীদের আঘাত করার নোংরা পথ বেছে নেয়। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার, নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল একটি পক্ষ। লাখো মা বোনের সম্ভ্রম হারানোর কালো অধ্যায় পেরিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। মায়ের মতোই দেশ, কিংবা দেশই তো আমাদের মা। সুতরাং আমাদের মায়েদের উপরে আর কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, অবজ্ঞা আমরা মেনে নেব না। বিএনপি মেনে নেবে না, বাংলাদেশ মেনে নেবে না। জামাত বলছে মানুষ নাকি বিএনপিকে আগেই দেখেছে, এবার তাদেরকে দেখার পালা। কিন্তু দেশের মানুষ ইতিমধ্যেই দেখা শুরু করেছে মধ্যযুগীয় বর্বরতার নামে কিভাবে অর্ধেক জনগোষ্ঠী তথা আমাদের মা ও বোনদের অপমান করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, দেশ জুড়ে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো ভয় নেই, কোনো পিছু হটা নেই। বিএনপি সেই রাজনৈতিক দল যার হাত ধরে শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ইতিহাসের প্রতিটি পর্যায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল না। এর পাশাপাশি নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, মেয়েদের ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন, বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং ভবিষ্যৎ বাংলাদেশে ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি নারীর স্বনির্ভরতা প্রতিষ্ঠাই কিন্তু বিএনপির অঙ্গীকার। আমরা বিশ্বাস করি যে বিষয়গুলো নিয়ে আজ সারা বাংলাদেশ সংক্ষুব্ধ, সেটি সঠিকভাবে জানা প্রয়োজন। এই পোস্টটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের জন্য সেটি অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমার কথা শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে একটু ভিন্ন ধর্মের আমাদের সংবাদ সম্মেলন। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নামে নানান ধরনের কথা রটানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখানো যাচ্ছে তদন্তের পরে, তথ্য প্রমাণ উপস্থাপনের পরে সেটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আজকে আমাদের এখানে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধি হিসেবে দুজন বক্তব্য রাখবেন, আপনাদের সামনে ওনাদের কিছু তথ্য উপস্থাপন করবেন। প্রথমে আমি আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। উনি একটু আপনাদের সামনে যুব দলের কিছু বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় জাতির সামনে স্পষ্ট করার জন্য। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিথ্যা অপপ্রচার দিয়ে বিএনপির পক্ষে সৃষ্টি হওয়া গণজোয়ার থামানো যাবে না। জনগণের রায় কাগজে কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনো
বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রথম ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি পটুয়াখালী বাউফলে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে যুবদলকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে বাউফল হাসপাতালে গিয়ে রোগী মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। হাসপাতালের RMO সহ উপস্থিত চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই যা তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি করে। আরও ভয়াবহ বিষয় হলো, রোগীর নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উঠে আসে যে জামাতের ইন্ধনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। যাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে, সেই জামাল খান স্পষ্টভাবে জানিয়েছেন মোশাররফ হোসেন ব্যক্তিগতভাবে জামাত ঘনিষ্ঠ। ব্যক্তিগত অর্থ লেনদেনকে কেন্দ্র করে রাজু নামের একজনের সঙ্গে তার হাতাহাতি হয়। এই ঘটনায় জামাল খান বা যুবদলের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নেই। তবুও এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও যুবদলের বিরুদ্ধে কুৎসিত প্রোপাগান্ডা চালানো হয়েছে। এটি একটি ডকুমেন্টেড মিথ্যাচারের প্রমাণ। এখানে উল্লেখ্য এই মোশাররফ হোসেন শহীদ একজন সাংবাদিকের পিতা, কিন্তু এই মোশাররফ হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ওই শহীদ সাংবাদিক মেহেদীর স্ত্রীও অভিযোগ করেছিল। সরকার থেকে প্রাপ্য 12 লক্ষ টাকা মোশাররফ হোসেন একা আত্মসাৎ করতে চেয়েছিল, তার পুত্রবধূকে এই টাকা থেকে বঞ্চিত করতে চেয়েছিল। শহীদ সাংবাদিকের স্ত্রী জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করলে মোশাররফকে 2 লক্ষ টাকা এবং শহীদের স্ত্রীকে 10 লক্ষ টাকা জেলা প্রশাসন বন্টন করে দেন। স্থানীয় জেলা সাংবাদিক মর্মে আমরা যেটা জেনেছি, সাংবাদিকরা আমাদেরকে জানিয়েছেন যে মোশাররফ একজন প্রতারক এবং মাদক সেবী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দ্বিতীয় ঘটনাটি আরও গুরুতর ও ন্যাক্কারজনক। 29 জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া 3 আসনের প্রার্থী মুফতি আমির হামজা প্রকাশ্যে মিথ্যাচার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে স্থানীয় যুবদল নেতা নাসির মোটরসাইকেল থেকে নামেননি, কোনো আক্রমণ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তিনি মোটরসাইকেলে বসে জামাতের একজন পুরুষ কর্মীর সঙ্গে কথা বলছিলেন। আশেপাশে তাকে নারী কর্মীরা নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলেন। বেলা 11টায় স্থানীয় জনগণের সামনে এই আলোচনা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্ট ও পথসভা সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন ও বানোয়াট গল্প তৈরি করে অভিযোগ তুলেছেন নারীদের উপর হামলা, ব্যাগ ছিনতাই, লিফলেট কেড়ে নেওয়া, এমনকি নিজের মায়ের সঙ্গেও খারাপ আচরণের মতো জঘন্য মিথ্যাচার করেছেন। আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে বলছি, এটি শুধু মিথ্যাচার নয়, এটি নারীদের সম্মান, মায়ের মর্যাদা এবং ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ঘৃণ্য অপচেষ্টা। রাজনীতির নামে এমন নৈতিক অধপতন দেশের রাজনীতিকে কলুষিত করে। এই অপপ্রচার ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেছেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন। তৃতীয় ঘটনাটি বলছি, ইতিপূর্বে গত 16 জানুয়ারি 2026 মোহাম্মদ আবুল হোসেন সুজন নামে জনৈক এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে যুবদল নেতা পরিচয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল। প্রকৃতপক্ষে মোহাম্মদ আবুল হোসেন সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিগত 2019 সালের 28 জানুয়ারি রাজবাড়ী শহরের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন, যা
দৈনিক মানবজমিন সহ তখনকার জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক ছিল না। প্রায় 7 বছর পূর্বে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। এই 7 বছর আগের ঘটনার পদত্যাগের পরেই কিন্তু এই সুজন আওয়ামী রাজনীতির সাথে সে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এরপরের চতুর্থ ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। গত 19শে জানুয়ারি 2026 ভোলার চরফেশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় স্থানীয় চর মানিকা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চামেলি আবাসন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেগমের সঙ্গে তার প্রতিবেশী মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে সংঘটিত মারামারির ঘটনা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত। একটি ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর করার অপচেষ্টা করা হয়। যদিও এর সঙ্গে যুবদল বা বিএনপি ও এর অন্য কোনো অঙ্গ সংগঠনের কোনো সম্পৃক্ততা ছিল না। এখানে একটি মিথ্যা ফটোকাট করে যুবদলের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর মোহাম্মদ শাহাবুদ্দিনও কোনো যুবদলের কর্মী ছিল না। এটা একটা পারিবারিক সামাজিক বিরোধ ছিল ওই মহিলার সঙ্গে শাহাবুদ্দিনের। অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার 5 দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী হাজেরা বেগম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। হাসপাতালে হাজেরা বেগমকে দিনরাত পাহারায় রেখেছে জামাতের বেশ কিছু মহিলা কর্মী। এতেই প্রমাণিত হয় জামাতে ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে স্থানীয় যুবদলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছে। পঞ্চম ঘটনাটি 31শে জানুয়ারি 2026 নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার রাজনৈতিক কর্মসূচিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনার সাথে অযাচিতভাবে যুবদলকে জড়িয়ে দেওয়া হয়। অথচ ঘটনার পক্ষ এবং বিপক্ষ কেউ যুবদলের সাথে সংশ্লিষ্ট না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে, নির্বাচন যত ঘনিয়ে আসছে কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি, কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব। পরিশেষে আমরা গণমাধ্যম কর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সত্য যাচাই করুন, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালন করুন। ধন্যবাদ সকলকে। জি, ধন্যবাদ। যুবদলের পরে এখন আমরা দেখেছি যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। গতকালকে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে আমাদের স্বেচ্ছাসেবক দলকে ব্যাপকভাবে হামলার শিকার হতে হয়েছে। এ নিয়ে কথা বলবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী ভাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আগামী 12ই ফেব্রুয়ারি 2025 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ধর্ম ব্যবসায়ী 71-এর পরাজিত শত্রু জামাত শিবির চক্র দেশব্যাপী সাধারণ জনগণ, বিএনপির সমর্থক বা বিএনপি করেন এমন ব্যক্তিদেরকে তাদের সমর্থন না করলে প্রকাশ্যে বা গুপ্তভাবে রামদা, ছেনি, লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে যাচ্ছে। হামলা থেকে মা, বাবা, ভাই, বোন, এমনকি ছোট শিশুও রেহাই পাচ্ছে না। গতকালের একটি মধ্যযুগীয় কায়দা একটি পরিবারকে নির্যাতনের ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। গতকাল 31শে জানুয়ারি 2025 আনুমানিক 1:30 কুমিল্লা 11 জামাতের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর ইশারায় কুমিল্লা 14 গ্রাম উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের জামাতের সাবেক আমির কাজী শহীদ সাহেবের ছেলে শিবির ক্যাডার ফরাদ ও সাকিবের নেতৃত্বে শিবিরে প্রায় 2 শতাধিক জঙ্গি সন্ত্রাসী সশস্ত্র ক্যাডার নিয়ে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের 14 গ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথদিঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের পরিবারের উপর অতিরিক্ত হামলা চালিয়ে
হত্যার উদ্দেশ্যে তাদের খুবই মারাত্মক আহত ও জখম করে। এতে মিজান খানের মা আমেনা বেগম 80, ছোট বোন নার্গিস বেগম 40, নাজবা বেগম 50, ভাগিনা ইফতেখার 17, মিজানের বড় সন্তান ফারহান মাহমুদ 21, ছোট্ট শিশুটিও 7 বছর বয়স। মিজান খানের ভগ্নিপতি রিপন 55 গুরুতর আহত হয়ে কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মারাত্মক আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিগত 24 সালের জুলাই আগস্টের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন সূর্য আমরা পেয়েছি, তাকে ধূলিসাৎ করার জন্য 71-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মিজানের পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছে এবং এইভাবে হামলা চললে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণকে নিয়ে তাদের স্বেচ্ছাসেবক যে লক্ষ্য জনগণের হৃদয় অর্জন করা, সেই জনগণকে নিয়ে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আজকে আমাদের সাথে যেটা বলছিলাম আমরা মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাবের ভাই আছেন, উনি প্রশ্নের উত্তর দেবেন। থ্যাংক ইউ। জি, জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলে থাকেন যে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একটু জামাতকে আমাদের এই জায়গায় অবস্থাটা খুব পরিষ্কার। দেশের জনগণ দেখেছে এই দেশের স্বাধীনতার ঘোষণা কোন দলের প্রতিষ্ঠাতা করেছেন। এই দেশের জনগণ দেখেছে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত এনেছেন কারা। এদেশের জনগণ এটাও দেখেছেন যে এদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন কোন দল। এদেশের জনগণ এটাও দেখেছেন যে স্বাধীন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছেন কোন দল। দেশের মানুষ এটাও দেখেছেন, বিগত কিছুদিন থেকে দেখছেন তারা, যে দেশের উন্নয়নের জন্য ধ্বংসপ্রাপ্ত এই দেশকে পুনর্নির্মাণ করবার জন্য যে 31 দফার রূপকল্প যেটা দিয়েছিলেন জনাব তারেক রহমান, সেটাকে তিনি 8টি বিশেষ পরিকল্পনা, যেটাকে দেশ গড়ার পরিকল্পনার মধ্যে এনে তিনি দেখাবার চেষ্টা করেছেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে 71-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার 86 সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনও আছে। একটা বিষয় যে বর্তমান যে অবস্থা জামাত ইসলামের যে আস্ফালন আমরা দেখছি, যদি একটু বলেন যে বিএনপির সাথে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে, তাদের যে স্পেস তৈরি করে দেওয়া আজকের এই অবস্থানে যাওয়ার, সেই জায়গাটার জন্য আওয়ামী লীগ যেমন একটা দায়ী রয়েছে, কিন্তু বিএনপিও কি সেই দায়ী কিনা? আমার মনে হয় যে এই দেশের রাজনীতিতে গত 17 বছরে যে কালো অধ্যায়টা আমরা অতিক্রম করেছি, সেই কালো অধ্যায়টা গণতান্ত্রিক পরিবেশটাকে পরিপূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছিল এবং সেটা আমরা 2024 সালের 5ই আগস্টকে পুনরুদ্ধার করবার যে সুযোগটা পেয়েছিলাম, সেই সুযোগটাকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতাম, সেটাতে যেটা যে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তাদের কর্মসূচি নিয়ে অন্যকে আক্রমণের ইচ্ছা নিয়ে যদি সেটি না করতো, যেটা বিশোধকারের কথা যেটা আপনি বলছেন, সেটা যদি না থাকতো, যেটা দেখবেন যে জনাব তারেক রহমান যে তার নির্বাচনী প্রচারণা যে জায়গায় গেছেন, তিনি কিন্তু একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেন যে সমালোচনা করে কী লাভ হবে, সমালোচনা করলে তো আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। তার চাইতে বরং বলি যেটা করলে দেশের মানুষের ভালো হবে, আপনার ভালো হবে, দেশের মঙ্গল হবে, আমরা সেই কথা বলি। তো সুতরাং স্পেস আমরা ঠিক ওই অর্থে করতে চাই না। গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেরই কথা বলার সুযোগ থাকতে পারে, কিন্তু সেই কথা বলার সুযোগটাকে আমরা কীভাবে কাজে লাগাতে চাই সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার বোধহয় বলে দেওয়া দরকার। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের যে নির্বাচনী প্রচারণার যে রাজশাহী এবং রংপুর বিভাগে উনি অনেকগুলো জনসভা এবং শেষে টাঙ্গাইলে এবং আরেকটি জনসভায় যে নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে লক্ষ কোটি মানুষের জনসমাগম। একটা নির্দিষ্ট জায়গাতে যেখানে সময় নির্ধারণ করা ছিল সন্ধ্যে 6টা, সেখানে তিনি পৌঁছাচ্ছেন রাত 12টায়, অথচ সেখানে অগণিত মানুষ যাদের বসবার জায়গা নেই, খাবার পানি নেই,
তারপরেও তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করেছে। কী জন্য? যে তিনি রাজনৈতিক এই পরিবেশটাকে পরিবর্তন করতে চান। তিনি একটি বিশুদ্ধ রাজনৈতিক বাতাবরণ দেশের মানুষের জন্য দিয়েছেন, সেটি মানুষ বিশ্বাস করছে বলে এই জোয়ার যেটি উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে গণজোয়ারটি উঠেছে, যেটি একটি বলতে পারেন যে একটা পুরো দেশের ভেতরে একটা গণজাগরণ তৈরি করেছে মানুষের মধ্যে, যে যারা মানুষ বিশ্বাস করছে যে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা বিএনপিকে দিতে চায়, জনাব তারেক রহমানের ভেতরে তারা আগামী দিনের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি দেখতে চান। এই ব্যাপারটি হয়তো অনেককে বিক্ষুব্ধ করছে, তারা হয়তো এটিকে মেনে নিতে পারছেন না, যার জন্য হয়তো পরিবেশের এই বিঘ্নতা হয়েছে। বাবুল ভাই, আপনারা যে অভিযোগগুলো বললেন, এগুলো কি আপনারা নির্বাচন কমিশনে কি আর অফিসিয়ালি কোনো অভিযোগ দিয়েছেন কিনা? এই কোন বিষয়গুলো নিয়ে বলছি? এই যে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আপনাদের পক্ষ থেকে যে হ্যাঁ, এটা নির্বাচনী আচরণ বিধি নিয়ে যে একজন প্রতিপক্ষকে আক্রমণ করে, সেই আক্রমণগুলো নিয়ে আপনারা অফিসিয়ালি কোনো অভিযোগ দিয়েছেন কিনা? এটা আমরা নিয়মিতভাবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সেই নেতৃবৃন্দ এটা প্রতিনিয়ত তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে প্রতিনিয়ত অবহিত করেন। তবে আমরা এটা চাই যে বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যদি আমরা একটু আগামী কয়েকটা দিন মাত্র 12ই ফেব্রুয়ারির সামনে এটাকে যদি আমরা জনগণের জন্য যদি নিরাপদ রাখতে পারি, যাতে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের বিবেচনায় তারা সঠিক প্রার্থীকে বেছে নিতে পারেন, সেই সুযোগটা করে দিলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটির প্রতি সম্মান দেখানো হয়। যেটা তারেক রহমান আপনি বলেছেন, আপনি দেখেছেন যে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি যখন রংপুরের সেই সবাই জন্য কথা বলেন, তখন বলেছেন যে তাদের রক্তের ঋণ শোধ করবার দায় আমাদের রয়েছে। সেই দায় থেকে তিনি যে কথাটি অনেকে জিজ্ঞেস করছেন যে গণভোটে বিএনপির অবস্থান কী হবে, সেখানে কিন্তু উনি বলেছেন যে হার পক্ষে আমরা। তো সব কিছু মিলে আমরা চাই যে একটা সুষ্ঠু রাজনৈতিক গণতান্ত্রিক ধারা তৈরি হোক, কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন বিঘ্নিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা তিনি বিশ্বাস করেন এবং আমরা জনগণকেও এই বিশ্বাসটা দিতে চাই যে আমরা একটা সত্যিকারের বাংলাদেশ আগামী দিনে দেখতে পাবো। এর আগে আপনারা অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে যে একটি দল বিকাশ নাম্বার সংগ্রহ করছে এবং এই নির্বাচনকে ঘিরে 8 থেকে 13 তারিখ পর্যন্ত মোবাইল ব্যাংকিং সিস্টেমে টাকা লেনদেনের যে সীমাবদ্ধতা, মানে একটা নিউজ করেছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে বরাত দিয়ে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে 6 দিন যদি ব্যাংকিং ইন্টারনেট চ্যানেল এবং মোবাইল ব্যাংকিং সেবা যদি সীমিত থাকে, তাহলে বাংলাদেশের যারা অনলাইনে বিজনেস করে এবং টাকা লেনদেন করে, এমনকি ছাত্ররা যারা বাসা থেকে টাকা নিয়ে পড়ালেখা করে বাইরে, আমরা এই ব্যাপারে প্রতিকার চেয়েছি যে এটি অনৈতিক কাজ। একজনের বিকাশ নাম্বার চাওয়া, একজনের এনআইডি চাওয়া বা এনআইডি ছবি চাওয়া, এটি একটা মানুষের তার ব্যক্তিগত তথ্য, এটা সংরক্ষণযোগ্য তথ্য, এটা প্রকাশ্য করবার কথা নয়। আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের ঠিক এই মুহূর্তে মন্তব্য করবার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ ইলেকশন কমিশন কোন বিবেচনাতে বাংলাদেশ ব্যাংকে এই ডিরেক্টিভটা দিয়েছেন সেটা হয়তো তারা এটার ব্যাখ্যাটা দিতে পারবেন। তবে আমরা মনে করি যে সব কিছু ঠিক রাখা দরকার। অনলাইন ব্যাংকিং যারা করছেন বা অনলাইনে যারা বিভিন্ন রকম পণ্য পরিষেবা দিয়ে থাকেন, তাদের সেই ব্যবসাগুলো যেন নির্বিঘ্ন থাকে সেটাও আমরা যেন চাই। একই সাথে আমরা এটাও চাই যে অনৈতিকভাবে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য ভোট কেনা বেচার কথা যারা ইনসাফের কথা বলেন, তারা যেন সেই অনৈতিক পথে যেন না হাঁটেন, সেটাও একই সাথে দেখা দরকার। এবং যেভাবে বিপরীত দলগুলোর সাথে সংঘর্ষ হচ্ছে এবং বিএনপির আরেকটি সমস্যা হচ্ছে যে তাদের বিদ্রোহী প্রার্থীও রয়েছে বেশ কয়েকটি জায়গায়। তো সব মিলিয়ে আসলে আদৌ কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এবং শেষ পর্যায়ে আপনাদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো ব্যবস্থা আছে কিনা দলগতভাবে সামনে করলে উত্তোলন হওয়ার? আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে অনুষ্ঠিত করা। আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ভেতর দিয়ে গণতান্ত্রিক অভিজাতের যে সুযোগটি আছে, এটি হারালে আমরা গভীর সংকটেতে পড়ব। এটা আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলেছেন। সুতরাং আমরা এই জায়গাগুলোতে আমাদের পক্ষ থেকে শতভাগ সহিষ্ণুতা দেখাবার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে কোনো রকম বিবদমান জায়গাতে গিয়ে কোনো উস্কানিতে পা না দেওয়ার ব্যাপারে আমাদের চেয়ারম্যান মহোদয়ের একবারে ঢালাও নির্দেশনা রয়েছে এবং তিনি পরিষ্কারভাবে সেটি সবার কাছে এটি পাঠিয়ে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা নিজেরা এরকম কোনো সংঘাতের ক্ষেত্রে কোনো উস্কানিতেও পা দেবো না। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে সহিষ্ণুতা দেখাবার চেষ্টা থাকবে। নির্বাচনের আর কয়েকদিন বাকি আছে, আপনাদের ইশতেহার কবে দিবেন? ইশতেহার প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি আপনার এই সম্পর্কে একটা ঘোষণা পাবেন আর কি। আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন বোধহয় দরকার নেই। আমেরিকাও জামাতকে ক্ষমতায় দেখতে চায়, পাশাপাশি
ব্যালট ছাপানোর একটি নিউজও সোশ্যাল মিডিয়াতে দেখছি। এটাতে আপনাদের স্পষ্ট বক্তব্য। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত অপকর্মের কথাগুলো আমরা ইতিমধ্যে শুনি, এর আগে আমরা কয়েকটা প্রবণতা দেখেছি আর কি, যে ব্যাপারে সতর্ক করা হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান বলেছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা যেন ফজরের নামাজটা নির্বাচনের মাঠের কাছাকাছি জায়গায় পড়তে পারেন। উদ্দেশ্য হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে ইচ্ছাকৃতভাবে লাইনে দাঁড়িয়ে এই নির্বাচনের গতিকে শ্লথ করে দেওয়া, সেটার একটা প্রবণতা আছে, এবং একই মানুষ ঘুরে গিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়িয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা, এই চেষ্টাটা আছে। এবং একই সাথে এরকম আশঙ্কা হয়তো আছে যে তারা যখন দেখবে যে তাদের নিজেদের লোকজনের ভোট দেওয়া হয়ে গেছে, তখন একটা বিশৃঙ্খলতা নিজে সৃষ্টি করে যারা সাধারণ ভোটার যারা আছেন তাদেরকে নিরুৎসাহিত করা, যেন তারা যেন ভোট কেন্দ্রে না যায়। একই সাথে আপনি যেটা বলেছেন যে একটা নকল ব্যালট পেপার ছাপানোর একটা উদ্যোগের কথা শুনি, আমরা অসংখ্য বোরকা বানানোর কথা শুনি। এই ব্যাপারগুলো কিন্তু অসৎ উদ্দেশ্যে করা। এটা নিশ্চয়ই প্রিজাইডিং অফিসার যিনি আছেন বা পোলিং অফিসার যে কেন্দ্রগুলোতে থাকবেন তাদের প্রতি একটা সরকারি নির্দেশনা ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া দরকার যে তারা যে ব্যালটটি দিচ্ছেন সেই ব্যালট ছাড়া অন্য কোনো ব্যালট যেন বাক্সে পড়ে না। অর্থাৎ এটা তারা নিশ্চিত করবেন যে একজন প্রার্থী যেন একটি মাত্র ব্যালটই যেন বাক্সে ফেলছেন, একাধিক ব্যালট নয়, সেটা দেখা। এবং এই যেগুলো ভোটার আইডি বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেটার কারণে যেন কোনো রকম অনুপস্থিত ভোটার কিংবা মৃত কোনো ব্যক্তি তিনি যেন ভোট দেওয়ার কোনো সুযোগ না পান। সেই জায়গাতে যদি আমাদের এজেন্টের পক্ষ থেকে যে আপত্তিটা উত্থাপন করা হয়, তাহলে সেটা যেন প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাররা যেন এটা আমলে নেন, সেই ব্যাপারে আমরা তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করেছি। না, ঠিক আছে, আমরা শেষ করি আমরা এখানে। জি, সবাইকে ধন্যবাদ।